নমস্কার, আমি পরিমল স্যার, জিওর গ্রুপের কর্ণধার। একটি বিশেষ ঘোষণা। আজকে আমি আলোচনা করব আসন্ন মাধ্যমিক ভূগোলের ইম্পর্টেন্ট সাজেশন, কেবলমাত্র 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচনা করব। আমার এই প্রোগ্রামটি গতকাল ফেসবুকে হওয়ার কথা ছিল, বিশেষ কারণে আমি ফেসবুক লাইভে প্রেজেন্ট হতে পারিনি, তাই গতকালের প্রোগ্রামটি আজকে করছি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা জানেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সারা পশ্চিমবঙ্গব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা অনুষ্ঠিত হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক পরীক্ষায় বসবে, তাদের উদ্দেশ্যে কিছু কথা এবং কিছু ভূগোলের ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আমি আলোচনা করব। যেহেতু আমি ভূগোল শিক্ষক হিসেবে ভূগোলের ইম্পর্টেন্ট কিছু সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। কোচবিহারের ওয়েদার কিন্তু খুবই খারাপ, টেম্পারেচার অনেকটা ফল করেছে। সকালবেলা যখন আমি বাজারে গেলাম, দেখলাম রাস্তা ভিজে গেছে, কুয়াশা এবং শিশিরে রাস্তা ভেজে গেছে, মনে হচ্ছে যে বৃষ্টি পড়ে ভেজে গেছে। এরকম পরিস্থিতি অনেক দিন পর কোচবিহারে দেখা গেল। শুধু কোচবিহার নয়, সমগ্র পশ্চিমবঙ্গের ওয়েদার খুব ঠান্ডা, অর্থাৎ শীতে সবাই এখন জবুথবু অবস্থা। তাই সবাই ঘরে থাকুন, সাবধানে থাকুন, শীতের আমেজ উপভোগ করুন। ঠিক আছে, সবাইকে পরীক্ষার শুভেচ্ছা। সব ছাত্রছাত্রীরাই মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে, দুর্দান্ত রেজাল্ট করবে। যারা একটু টেকনিক বা কৌশল অবলম্বন করে পরীক্ষায় উত্তরগুলো লিখে আসবে, তারা খুব বেশি ভালো রেজাল্ট করবে। হয়তো কেউ ভূগোলে 100-তে 100 পেয়ে যাবে। আমি আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি কিছু টেকনিক, কিছু পয়েন্ট অবলম্বন করে মাধ্যমিক পরীক্ষায় উত্তরগুলো লিখে আসে, টু দ্য পয়েন্ট যাকে বলে, তাহলে সবাই কিন্তু ভূগোলে 100-র মধ্যে 100 পেতে পারে। আর আমার জিওর গ্রুপের সাজেশন খুবই উন্নত, সায়েন্টিফিক এবং টেকনিক্যালি সাজেশন তৈরি করা হয়। এই সাজেশন থেকে প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় কমন আসে। আশা করি এবছরও মাধ্যমিক পরীক্ষায় 100% কমন আসবে। গত বছর জিওর গ্রুপের সাজেশন এবং ফেসবুক লাইভে আমি এসেছিলাম, যে সাজেশন আমি দিয়েছিলাম সেই সাজেশন থেকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় 100% কমন এসেছে, এবারও আসবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার এই ফেসবুক লাইভের প্রোগ্রাম দেখে এবং শুনে নিজেকে প্রিপারেশনের জায়গাটা আরও উন্নত করবে,
এবং কিছু টেকনিক অবলম্বন করে পরীক্ষায় লিখে আসবে। প্রত্যেকটা উত্তরের ক্ষেত্রে 5 মার্কস পেয়ে যাবে। তাই আমি আজকে 5 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছি যে গত বছর মাধ্যমিক পরীক্ষা 9:45-এ শুরু হয়েছিল। এবার বোর্ডের সিদ্ধান্ত একটু পিছিয়ে দেওয়া হয়েছে, টাইমটা 10:45 থেকে পরীক্ষা শুরু হবে, দুটোই পরীক্ষা শেষ হবে। অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিট তোমরা কোশ্চেন পড়ার জন্য এবং লেখার জন্য সময় পাবে। প্রথম 15 মিনিট দেওয়া হয় ছাত্রছাত্রীদের কোশ্চেনটা পড়ার জন্য। তোমরা প্রথমে কোশ্চেনটা পেয়ে ঠাকুরের নাম নিয়ে, যে যাকে ভালোবাসে, যে যার ঈশ্বর গড, তাকে প্রার্থনা করে কোশ্চেনটা একটু মাথায় ঠেকিয়ে কোশ্চেনটা ওপেন করবে। কোশ্চেনটা খোলার পর দেখবে অনেকগুলো কোশ্চেন রয়েছে, 1 মার্কসের, 2 মার্কসের, 3 মার্কসের, 5 মার্কসের। অনেকগুলো কোশ্চেনের বিকল্প কোশ্চেন থাকবে। তোমরা কি করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত 15 মিনিট ধরে কোশ্চেনটা পড়ে পড়ে যে কোশ্চেনগুলোর উত্তর তোমরা সঠিকভাবে লিখতে পারবে সেই কোশ্চেনগুলোকে তোমরা দাগ দেবে বা চুজ করবে। চুজ করার পর যখন খাতা দেওয়া হবে, তারপর সুন্দর করে প্রথম পেজে নাম, রোল নাম্বার, সাবজেক্ট, রেজিস্ট্রেশন নম্বর লিখে প্রত্যেকটা পেজের চারদিকে মার্জিন টেনে সিকোয়েন্স মেনটেন করে, অর্থাৎ প্রথম যেভাবে কোশ্চেন থাকবে 1 2 3 4 বিভাগ প্রথম থেকে শুরু করে সেই সিকোয়েন্স অনুসারে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের উত্তর লিখবে। ঠিক আছে, আজকে আমি 5 মার্কসের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এরপরে 3 মার্কসের, 2 মার্কসের ম্যাপ পয়েন্টিং ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমরা আমার এই ফেসবুক লাইভের প্রোগ্রাম মনোযোগ সহকারে, একটু ধৈর্য সহকারে শুনবে এবং যে কথাগুলো আমি বলবো, যে সাজেশন আমি দেব, সেটিকে তোমরা কাজে লাগাবে। দেখবে মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে 100-তে 100 পেয়ে যাবে। প্রথমে বলি যে 5 মার্কসের কোশ্চেনটা তোমরা লিখবে। সেই কোশ্চেনটা লেখার ক্ষেত্রে আমি কিছু টেকনিক বা কৌশল তোমাদের কাছে তুলে ধরছি। যে যেমন ধরো নদী, বায়ু, হিমবাহ, প্রাকৃতিক ভূগোলের এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে নদী, বায়ু, হিমবাহ থেকে। গত বছর এসেছিল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই কোশ্চেনটি আমার সাজেশনের 1 নম্বরই ছিল গত বছর, একদম হুবহু মাধ্যমিক পরীক্ষায় 1 নম্বরই 5 মার্কসের এসেছে। এবার হয়তো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আমি 1 নম্বরে রেখেছি। সেই কোশ্চেনটিও হয়তো খুবই ইম্পর্টেন্ট, এবারের হয়তো মাধ্যমিক পরীক্ষায় আসতেও পারে। 5 মার্কসের কোশ্চেনগুলোকে তোমরা কিভাবে লিখবে একটু আলোচনা করছি। নদী, বায়ু, হিমবাহের ক্ষেত্রে কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো।
এখানে চিত্র উল্লেখ করা রয়েছে, সেক্ষেত্রে চিত্র তোমাদের আঁকতেই হবে। চিত্র যদি কেউ না আঁকে শুধু বর্ণনা করে, সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস পাবে না। যেহেতু উল্লেখ রয়েছে চিত্র অবশ্যই অবশ্যই তোমরা আঁকবে। শুধু চিত্র আঁকলেই হবে না। যেমন ধরো ভূমিরূপ নদীর ক্ষয়কার্যের ফলে তোমরা লিখলে আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা। ভি আকৃতির উপত্যকাকে আমরা গিরিখাত বলে থাকি। তো ভি আকৃতির উপত্যকা তোমরা লেখা শুরু করলে কিভাবে লিখবে? 5 মার্কসের একটা কোশ্চেন। 5 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে বলবো একটু ভূমিকা লিখবে এবং একটু উপসংহার লিখবে। এখানে তোমাকে বলেনি যে ভূমিকা উপসংহার লিখতে হবে এবং পয়েন্ট করে লিখতে হবে, চিত্র আঁকতে হবে, তোমাকে বলেনি, কিন্তু তোমার করতে হবে। খাতার চারদিকে বাউন্ডারি দেবে। প্রত্যেকটা চিত্র যখন অঙ্কন করবে, চিত্রের চারদিকে লেবেল করবে, পেন্সিল দিয়ে করবে এবং নিচে চিত্র লিখে কিসের চিত্র সেটা উল্লেখ করবে। তাহলে 5 মার্কসের ক্ষেত্রে কি লিখবে? প্রথমে একটু ভূমিকা লিখবে। ভূমিকাটা খুব বেশি লেখার প্রয়োজন নেই, 2 লাইন থেকে 2.5 লাইনের মধ্যে ভূমিকা লিখবে। ভূমিকা এখানে বলেনি, সেই জন্য বেশি লিখতে হবে না। যেমন ধরো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের তুমি উত্তর লিখছো পরীক্ষায়, ভূমিকাটা কি হতে পারে, কি লিখতে পারো? নদীর ক্ষয়কার্যের ক্ষেত্রে ভূমিকা লিখবে এভাবে যে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়। পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয়, সেই ভূমিরূপগুলির বিবরণ নিম্নরূপ। ব্যাস, এইটুকুই ভূমিকা। এটা ভূমিকা একটা পয়েন্ট করে একটু ব্যাখ্যা করলে 2 লাইন থেকে 2.5 লাইনের মধ্যে, তাহলে কোশ্চেনের যে উত্তরটার মান উন্নত হয়ে গেল। একটা টেকনিক এখানে তোমরা পেয়ে গেলে। এই টেকনিক বা কৌশল অবলম্বন করেই কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। সব ছাত্রছাত্রী 5 মার্কসে এই কোশ্চেনটা লিখবে। কেউ 5 মার্কসের মধ্যে 5 মার্কস পাবে, কেউ 4.5 পাবে, কেউ 4 পাবে, 3 পাবে, 2 পাবে। তাহলে 5 মার্কস কারা পাবে? টু দ্য পয়েন্ট। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু টেকনিক অবলম্বন করেছে, চিত্র সুন্দর করে অঙ্কন করেছে, পয়েন্ট ভিত্তিক আলোচনা করেছে, তারা ফুল মার্কস পেয়ে যাবে। শুধু 5 মার্কসের ক্ষেত্রে নয়, 3 মার্কস, 2 মার্কস, প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রেই কিছু টেকনিক অবলম্বন করলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় এবং দুর্দান্ত রেজাল্ট করা যায়। তাই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের ক্ষেত্রে ভূমিকা দিয়ে তারপর শুরু করলে, যেমন 3টি ভূমিরূপ ব্যাখ্যা করতে হবে। নাম্বার 1 ভূমিরূপ গিরিখাত। গিরিখাত লিখে কোলন ড্যাশ দিয়ে আন্ডারলাইন করে পয়েন্ট ভিত্তিক আলোচনা। এখানে 5টি পয়েন্ট তোমরা লিখতে পারো। নাম্বার 1 গিরিখাতের ক্ষেত্রে সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র। দেখো 5টা পয়েন্টের কথা আমি বলেছি, 5টা পয়েন্ট ব্যাখ্যাগুলো করতে হবে। অর্থাৎ পয়েন্ট বেশি করবে, ব্যাখ্যা কম করবে, চিত্রটা ভালো আঁকবে, কম পরিশ্রমে ভালো রেজাল্ট করতে পারে, ভালো নম্বর পাবে। এখানে উৎপত্তি এবং বৈশিষ্ট্য 2টো পয়েন্ট দেওয়া রয়েছে। তোমরা দুটোর মধ্যে একটা বাদ দিতে পারো, উৎপত্তিটা বাদ দিতে পারো বা বৈশিষ্ট্য বাদ দিতে পারো, যে কোনো একটাকে রেখে 4টা পয়েন্টও করতে পারো। সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, 4টা পয়েন্ট। প্রত্যেকটা ভূমিরূপের ক্ষেত্রে পয়েন্ট ভিত্তিক আলোচনা হবে এবং আলোচনার পাশাপাশি 2টো পয়েন্ট আলোচনা করে বা লিখে মাঝখানে একটা সুন্দর চিত্র, ভি আকৃতির উপত্যকার একটা চিত্র এঁকে দিলে পেন্সিল দিয়ে। খুব বেশি সুন্দর যে আঁকতে হবে প্রয়োজন নেই। ভি আকৃতির উপত্যকা যেরকম হয় সেরকম আঁকাটাই বাঞ্ছনীয়।
এখানে আর্ট বা নকশা করে বেশি অতিরঞ্জিত করার প্রয়োজন নেই। সিম্পল একটা ডায়াগ্রাম অঙ্কন করবে, তাহলেই দেখবে ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। এভাবেই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নাম্বার 1, গিরিখাত নাম্বার 2, ক্যানিয়ন নাম্বার 3, জলপ্রপাত। এই 3টে ভূমিরূপ তোমরা যদি সুন্দর করে পয়েন্ট ভিত্তিক ব্যাখ্যা এবং একটি করে চিত্র অঙ্কন করে আসতে পারো, তাহলে 5 মার্কসের মধ্যে 5 মার্কস পেয়ে যাবে। আমি একটু আগে বলেছি যে প্রত্যেকটা 5 মার্কসের ক্ষেত্রে একটু ভূমিকা বা উপসংহার টাইপের কিছু লেখার জন্য। এখানে উপসংহারে তোমরা কি লিখবে এই কোশ্চেনের ক্ষেত্রে? নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। তোমরা ব্যাখ্যা করলে 3টে ভূমিরূপ। এবার ভূমিকা কি লিখবে সেটা আমি বলেছি। এবার উপসংহারে কি লিখবে সেটাও একটু আমি বলছি। উপসংহারে কিচ্ছু লিখবে না, শুধু একটু 2 লাইন বা 2.5 লাইনের মধ্যে লিখবে। কি লিখবে? যে 3টি ভূমিরূপ তোমরা ব্যাখ্যা করলে, তার বাইরেও তো আরো ভূমিরূপ রয়েছে, সেই ভূমিরূপগুলোর নাম একটু উল্লেখ করে আসবে, আর কিছু না। এটাই ভূমিকা, এটাই হচ্ছে উপসংহার। যে তুমি দেখলে যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ভি-আকৃতির উপত্যকা বা গিরিখাত, আই-আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন, তারপরে হচ্ছে জলপ্রপাত। তোমার ব্যাখ্যা হয়ে গেছে 3টা। এরপরে তোমরা লিখবে এছাড়াও প্রপাতকূপ, তারপরে হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা, মন্থকূপ, এই সমস্ত ভূমিরূপগুলিও নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। এটা লিখে কোশ্চেনটার উত্তর সমাপ্ত করবে। তাহলে তোমরা বুঝলে যে 5 মার্কসের একটা কোশ্চেনের উত্তর কিভাবে লিখলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়। প্রত্যেকটা এক্সামিনার খাতায় কিন্তু লাইন বাই লাইন খুঁটে খুঁটে পড়বে না। তুমি কি টেকনিক অবলম্বন করেছো, তুমি কি পয়েন্ট লিখেছো, অবলম্বন করেছো, চিত্রটা ঠিকঠাক দিয়েছো কিনা, উদাহরণ ঠিকঠাক দিয়েছো কিনা, এই বিষয়গুলোকে কিন্তু প্রথমে প্রত্যেকটা এক্সামিনার দেখে। তোমার ভিতরে লাইন বাই লাইন পড়ে পড়ে প্রত্যেকটা এক্সামিনার কিন্তু খাতা দেখে না, কারণ খাতা দেখার এতটা সময় ব্যয় করে না কোনো এক্সামিনারে। তাই আমি বলবো প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি ভূগোলে 100তে 100 পেতে চাও, 5 মার্কসের ক্ষেত্রে এই টেকনিক বা কৌশল তোমরা একটু অবলম্বন করবে। আবারও বলছি, 5 মার্কসের ক্ষেত্রে প্রত্যেকটা 5 মার্কসের কোশ্চেনের উত্তরগুলো কি হবে তার একটা নমুনা, অর্থাৎ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের উত্তরগুলো কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যায়, অর্থাৎ 5 মার্কসের মধ্যে 5 মার্কসই পাওয়া যায়, সেই টেকনিক বা কৌশলগুলো কিন্তু আমি আলোচনা করছি, করা হয়ে গেছে। আবারও একটু আলোচনা করি যাতে ছাত্রছাত্রীরা আরও ভালো করে বুঝতে পারে এবং তারা সেই বিষয়গুলো মাধ্যমিকের পরীক্ষায় খাতায় যেন উপস্থাপন বা তারা ব্যাখ্যা করে আসে। তাহলে 5 মার্কসের ক্ষেত্রে কি বলছি আমি, একটু ভূমিকা লিখতে হবে আর একটু উপসংহার টাইপের লিখতে হবে। তারপরে মাঝখানে যে কোশ্চেনটা এসেছে সেই কোশ্চেনের উত্তর হবে পয়েন্ট ভিত্তিক। পয়েন্ট বেশি করবে, ব্যাখ্যা কম করবে। ব্যাখ্যার বেশি প্রয়োজন নেই, পয়েন্টগুলোকেই শুধু হাইলাইট করবে, ব্যাখ্যা সংক্ষেপে করবে। আর চিত্রটা একটু সুন্দর করার চেষ্টা করবে। তাহলে দেখবে প্রত্যেকটা 5 মার্কসের
উত্তরে 5 মার্কসই তোমরা পেয়ে যাবে। তাহলে বোঝা গেল আমি কি বলতে চেয়েছি, যে 5 মার্কসের উত্তরের 5 মার্কস আমার প্রয়োজন। তা 5 মার্কস আমাকে কে দেবে? এক্সামিনার দেবে। তা এক্সামিনারকে আমার খুশি করতে হবে তো। তাই এক্সামিনারকে আমাকে দেখবে, দেখে আমাকে পছন্দ করবে, তারপরে নম্বর দেবে, সেটা তো নয়। আমার খাতায় খাতায় আমি কি লিখবো সেটাই আমার হচ্ছে মূল কথা। খাতা দেখেই এক্সামিনার নম্বর দেবে, খাতা দেখেই খুশি হবে। খাতায় আমি এমন কিছু করব যার দ্বারা আমি 5 মার্কসের মধ্যে 5 মার্কসেই আমি পেতে পারি বা আমাকে দিতে বাধ্য। কোনো এক্সামিনারই কিন্তু নম্বর কম দিতে চাইবে না। যারা লিখবে না, যে গাইডলাইন খাতা দেওয়ার সময় দেয়া থাকে এক্সামিনারদের, সেই গাইডলাইনের মধ্যে কোনো উত্তর নেই, তারা 5 মার্কসের মধ্যে 5 মার্কস পাবে না। তা 5 মার্কস পেতে গেলে কি করতে হবে সেটা টেকনিক বা কৌশলগুলো কিন্তু আমি আলোচনা করেছি। তোমরা এই টেকনিক বা কৌশলটিকে কাজে লাগাও। সামনে মাধ্যমিক পরীক্ষা, এই পরীক্ষায় তোমরা যদি এই টেকনিক অবলম্বন করে আসো তাহলে দেখবে ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেন ধরে কিভাবে আমি লিখব, কিভাবে লিখলে এক্সামিনার খুশি হবে এবং এক্সামিনার নম্বর দেবে, সেটার টেকনিকগুলো কিন্তু আমি বলেছি। তোমরা এটাকে কাজে লাগাও, তোমরা দেখবে ভূগোলে 100-এ 100 অর্থাৎ 100-তে 100 পেয়ে যাবে। আজকে শুধু 5 মার্কসের কিছু টেকনিক এবং কিছু সাজেশন নিয়ে আমি আলোচনা করছি। এরপরে আবারও আমি ফেসবুক লাইভে আসবো, 3 মার্কসের নিয়ে আলোচনা করব। সেই 3 মার্কসের টেকনিক কৌশলগুলো বলে আমি সাজেশন আলোচনা করব। তাহলে দেখবে তোমরা মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। তাহলে শুরু করছি আজকের সাজেশন। যে সাজেশনটি আসন্ন মাধ্যমিক অর্থাৎ 2026 সালের পরীক্ষায় ইম্পর্টেন্ট সাজেশন এবং পিবি স্যার অর্থাৎ জিওর গ্রুপের কর্ণধারের সাজেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাজেশন। বিগত বছরগুলিতে দেখা গেছে এই সাজেশন থেকে 100% কমন এসেছে। আর জিওর গ্রুপের ছাত্রছাত্রীরা ভূগোলে 100-তে 100 পেয়েছে, এটা কিন্তু বিগত দিনের ইতিহাস বা রেকর্ড রয়েছে। এমনকি এই জিওর গ্রুপের ভূগোলের ছাত্রছাত্রীরা 100-তে 100 নম্বর পেয়েছে এবং বোর্ডে র্যাঙ্ক করেছে, তার কিন্তু রেকর্ড আছে। তাহলে আমি সাজেশন নিয়ে আলোচনা করছি। সাজেশন আপনাদের যদি মনে হয় সাজেশনটি আপনারা লিখেও রাখতে পারেন। যে কোশ্চেনগুলো বলবো সেই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। মাধ্যমিক পরীক্ষার পর তোমরা এই সাজেশন এবং আমার এই প্রোগ্রামের কথাগুলো, সাজেশনের যে প্রশ্নগুলো তোমরা একটু মিলিয়ে দেখবে যে কমন আসে কি না। যদি কমন আসে তখন তোমরা বলবে না, স্যার যে সাজেশন দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন, সেই সাজেশন থেকে 100% কমন এসেছে, তোমরা নিজেরাই বলবে। ঠিক আছে, শুরু করছি। 5 মার্কসের কোশ্চেনটা থাকবে তোমাদের হচ্ছে বিভাগ উমো। মাধ্যমিক পরীক্ষায় বিভাগ উমোতে থাকবে 5.1 নাম্বার কোশ্চেনের উল্লেখ থাকবে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রাকৃতিক ভূগোল থেকে 2টি কোশ্চেনের উত্তর লিখতে হবে। প্রাকৃতিক ভূগোলের 2টি কোশ্চেনের উত্তর লিখতে হবে। থাকবে কটা কোশ্চেন? 4টা। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 5। এই 4টা কোশ্চেন থাকবে
এই 4টা কোশ্চেনের মধ্যে দেখবে 4টাই হয়তো আমার সাজেশন থেকে কমন পেয়ে যাবে, কিন্তু 4টা তোমাদের লেখার প্রয়োজন নেই, লিখতে হবে 2টো কোশ্চেন। তো কোন 2টো কোশ্চেন আমি লিখব? সব তো আমার কমন এসেছে পরীক্ষায়, তাহলে যে কোশ্চেন দুটো আমার কাছে সব থেকে ভালো মনে রয়েছে, আমি ভালোভাবে পরীক্ষায় উপস্থাপন করতে পারবো, সেই কোশ্চেন দুটোকে আমি ফার্স্ট চুজ করব। মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন চুজ করা কিন্তু একটা মারাত্মক মারাত্মক টেকনিক। কোশ্চেন ভুল চুজ করার জন্য অনেক ছাত্রছাত্রী কিন্তু নম্বর কমে যায়। যে কোশ্চেনগুলো লিখলে 5 মার্কসের মধ্যে 5 মার্কস পাওয়া যাবে, সেই কোশ্চেনগুলোকে তোমরা চুজ করবে। আরেকটা এখানে টেকনিক আমি বলছি, যে কোশ্চেনগুলোতে চিত্র দেওয়া যায় সেই কোশ্চেনগুলোকে তোমরা চুজ করবে। অনেক কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেনের মধ্যে দেখা গেল 4টাই কমন। আমি কোন দুটো লিখব? যে 2টো কোশ্চেন আমার কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, ভালো করে আমি উপস্থাপন করতে পারবো এবং 5 মার্কসের মধ্যে 5 মার্কস আমি পাবো এবং চিত্র দেওয়া যাবে, সেই কোশ্চেনগুলো আমি পরীক্ষায় অ্যাটেন্ড করব। বোঝা গেল? এই হচ্ছে 5 মার্কসের কোশ্চেন চুজ করার একটা টেকনিক। তাহলে এবার 5 মার্কসের কোশ্চেন আমি 12টা কোশ্চেন সাজেশনে শুধু আলোচনা করেছি, অনেক কোশ্চেন রয়েছে। 12টা কোশ্চেনের মধ্যে 4টা, যদি কোনো কারণে 4টা না আসে, 2টো তো আসবে, 4টাই আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এখান থেকে 2টো তো পেয়ে যাবে, 2টোই লিখতে হবে, 4টা পেয়ে যাবে আশা করি। দেখা যাক, পরীক্ষা হওয়ার পর সাজেশন মেলাবে, তখন বলবে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমার সাজেশন সায়েন্টিফিক এবং টেকনিক্যাল দিক থেকে অনেক বিভিন্নভাবে রিসার্চ করে সাজেশনটি তৈরি করা। এই সাজেশন ফেল হওয়ার কথা নয়, সাজেশন 100% গ্যারান্টিযুক্ত, কমন আসবেই। ঠিক আছে, দেখো 5 মার্কসের যে প্রথম কোশ্চেনটা পরীক্ষায় আসবে, সেই কোশ্চেনের জন্য আমি 4টি কোশ্চেন সাজেশনে রেখেছি। সেই 4টি কোশ্চেনের মধ্যে নম্বর ওয়ান হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। নাম্বার 2, বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। নাম্বার 3, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। নাম্বার 4, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের বিবরণ দাও। দেখো, আমি এর আগেই বলেছি যে নদী, বায়ু, হিমবাহ, এই 3টি বিষয় থেকে একটি কোশ্চেন মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেক বছর আসবেই। গতবার এসেছিল হিমবাহ থেকে, হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এবার নদী, বায়ুর থেকে আসার সম্ভাবনাই প্রবল, তাই আমি নদী এবং বায়ুর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো বিবরণ সাজেশনে রেখেছি। তাই নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 নদীর ক্ষয় সঞ্চয়, বায়ুর ক্ষয় সঞ্চয়, এই 4টি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এবার এই সাজেশনের উপর যদি আমি রিসার্চ করি, সাজেশনের উপর ফাইনাল লাস্ট মিনিট একটা সাজেশন আমি তৈরি করি। এই যে সাজেশন 12টা কোশ্চেন দিয়েছে, 12টার মধ্যে 4টা কোশ্চেন আমি দেব হচ্ছে লাস্ট মিনিট সাজেশনে। সেই সাজেশন খুবই ভাইটাল, মারাত্মক। যারা সারা বছর পড়াশোনাও করে না, 4টা কোশ্চেন পড়ে গেলেই 2টো কোশ্চেন লিখতে পারবে, এরকম আমার সাজেশন। এই সাজেশন
খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট সাজেশন। ছাত্রছাত্রীরা ফলো করো, ছাত্রছাত্রীরা সাজেশনটি লিখে রাখো, মাধ্যমিক পরীক্ষার পর মেলাবে যে কমন এসেছে কিনা। দেখা যাক। তাহলে এই 4টি কোশ্চেন তোমরা রেডি রাখো। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন খুলেই দেখবে হয়তো নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পরীক্ষায় এসে গেছে, আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু যদি না আসে তার জন্য সাপোর্ট হিসাবে বাকি কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, এগুলোর থেকেই আসবেই। এবার নেক্সট যে 5 নম্বর কোশ্চেন, আমি 12টা কোশ্চেন প্রাকৃতিক ভূগোল থেকে 5 মার্কসের কোশ্চেনে আলোচনা করব বলেছিলাম, 4টা কোশ্চেন আলোচনা করে দিলাম। এবার যে 5 মার্কসের যে দ্বিতীয় কোশ্চেনটি হবে তার জন্য 4টি নয় 3টি, এখানে একটি কমিয়ে দিয়েছি, 4টি থাকার কথা, 3টি কোশ্চেন এখানে দিয়েছি। সেই 3টি কোশ্চেনের নম্বর 1 অর্থাৎ নাম্বার 1 হলো বায়ুমণ্ডলের উষ্ণতা আর তারতম্যের 3টি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলের উষ্ণতা আর তারতম্যের 3টি কারণ চিত্রসহ ব্যাখ্যা। এখানে উল্লেখ রয়েছে চিত্রসহ, চিত্র তো আঁকতেই হবে, চিত্র না আঁকলে তো নম্বর দেবে না, উল্লেখ আছে। তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের ক্ষেত্রে এই কোশ্চেনের উত্তরও তোমরা সেভাবেই লিখবে, যেভাবে আমি বলেছিলাম, একটু ভূমিকা লিখবে, শেষে একটু উপসংহার টাইপের লিখবে, মাঝখানে মূল যে আলোচনা, মূল যে কোশ্চেনের সেই আলোচনাগুলো পয়েন্ট ভিত্তিক ব্যাখ্যা করবে। প্রত্যেকটা ব্যাখ্যার মাঝে মাঝে সংশ্লিষ্ট চিত্রটা সুন্দর করে অঙ্কন করে দেবে, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, যে কোনো 2 প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ বিবরণ দাও। এই কোশ্চেনটি মাধ্যমিক পরীক্ষায়, এবারের মাধ্যমিক পরীক্ষায়, আসন্ন মাধ্যমিক পরীক্ষায় 2026 সালের মাধ্যমিক পরীক্ষায়, 2026 সালের ফেব্রুয়ারি মাসের মাধ্যমিক পরীক্ষায় 100% ইম্পর্টেন্ট। যে কোনো 2 প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ বিবরণ দাও। বোঝা গেল 2 প্রকার বৃষ্টিপাত কি কি বৃষ্টিপাত? পরিচালন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। যে কোনো 2 প্রকার বলেছে, তুমি 2 প্রকারের ব্যাখ্যা করবে, চিত্র দেবে, উৎপত্তি দেবে, বৈশিষ্ট্য দেবে, অঞ্চল দেবে, কোন অঞ্চলে দেখা যায়, গুরুত্ব দেবে, অনেক পয়েন্ট আছে। একটা কোশ্চেনের উত্তর লিখতে গেলে অনেক পয়েন্ট তৈরি করে, মিনিমাম 3টা পয়েন্ট, ম্যাক্সিমাম 5টা পয়েন্টের মধ্যে উত্তরগুলো সীমিত রাখবে। কারণ বেশি উত্তর বেশি বড় করাও যাবে না, টাইমের তো একটা ব্যাপার আছে। টাইম ম্যানেজমেন্ট মাধ্যমিকের কিভাবে ইউটিলাইজ হয়, টাইম ম্যানেজমেন্টের বিষয়েও আমার কাছে ব্যাখ্যা রয়েছে। কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে নির্দিষ্ট সময়ের আগে 10 মিনিট আগে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে উপস্থাপন করে আসা যায়, সেটাও কিন্তু টেকনিক রয়েছে, সেটারও টেকনিক রয়েছে। সেই টেকনিক কিন্তু আমার কাছে আছে, আজকে বলবো না। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 7 নম্বর কোশ্চেন, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। এই কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্ট, বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক, যেভাবে আমি বলেছি পয়েন্ট ভিত্তিক প্রত্যেকটা কোশ্চেনের উত্তর, সেভাবেও এটা উপস্থাপন করবে। পৃথিবীর বায়ুচাপ বলয়, একে কী করবে, এরো চিহ্ন দিয়ে বায়ুগুলো আর বলয়গুলোর যে সম্পর্ক সেগুলো চিহ্নিত করবে চিত্রে, তারপর ব্যাখ্যা করবে। এরপরে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 8, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব বা ফলাফল আলোচনা করো। এখানে চিত্র বলেনি, তুমি চিত্র না লিখলেও নম্বর পাবে, ফুল মার্কস। আমি বলবো কি, চিত্রের যেহেতু উল্লেখ নেই, কিন্তু সেখানেও চিত্র আঁকতে হবে,
তুমি যদি ভালো নম্বর পেতে চাও, এক্সামিনারকে যদি খুশি করতে চাও, তোমার এখানে কিন্তু দুটো মিনিমাম চিত্র, প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে চিত্র অঙ্কন করা যায়, দরকার নেই দুটো চিত্র এঁকে দিয়ে আসবে। চিত্র তো বলেনি, আমি এঁকে দিলাম, তাহলে আমার কি কোশ্চেনের উত্তরটার মান কি খারাপ হবে না ভালো হবে? নিশ্চয় ভালো হবে, স্ট্যান্ডার্ড উন্নত হবে, নাম্বার উন্নত হবে, ভালো নম্বর পাবে, 5 মার্কসের মধ্যে 5 মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে জলবায়ুর বৈশিষ্ট্য নিরক্ষীয় দিয়েছি, ভূমধ্যসাগরীয় মৌসুমী, তিনটাই দিয়েছে। একটা জলবায়ুর বৈশিষ্ট্য আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এর আগের বার এসেছিল ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য, এর আগের বার এসেছিল। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য ছাড়াও আরও যে তিনটি জলবায়ুর বৈশিষ্ট্য রয়েছে, সেটা কোশ্চেন নাম্বার 9-এ রেখেছি আমি নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। কোশ্চেন নাম্বার 10, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি অথবা মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে বৈশিষ্ট্য বলেছে 5 মার্কসের কোশ্চেনে 5টা বৈশিষ্ট্য লিখলে তুমি 5 মার্কসের মধ্যে 5 মার্কস পেয়ে যাবে। কিন্তু আমি কি বলবো 5টি বৈশিষ্ট্য লিখতে? না, আরও দুটো বৈশিষ্ট্য, মিনিমাম দুটো বৈশিষ্ট্য, এক্সট্রা দুটো বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করে আসবে। প্লাস এখানে চিত্র আঁকতে হবে। চিত্র কিন্তু বলেনি, কি চিত্র আঁকতে পারো? যদি বলে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য, পৃথিবীর একটা যে গ্লোব রয়েছে বা পৃথিবীর যে সার্কেলের যে একটা ম্যাপ রয়েছে, সেই সার্কেলটা এঁকে নিরক্ষীয় অঞ্চল কোথায় রয়েছে, 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর, 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি দক্ষিণ নিরক্ষরেখার থেকে, ওই অঞ্চলটা শুধু অঙ্কন করে সেই অঞ্চলটা কত ডিগ্রিতে রয়েছে সেটা উল্লেখ করে একটা হালকা ধরনের একটা শেড দিয়ে লিখে দিলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। সিম্পলের মধ্যে কয়েক সেকেন্ড, অর্থাৎ কয়েক মিনিট নয়, কয়েক সেকেন্ড নয়, হয়তো 30 সেকেন্ড বা 50 সেকেন্ডের মধ্যে একটা সার্কেল লিখে চিহ্নিত করলে, ধরো নয় 1 মিনিটেই লাগলো চিত্রটা আঁকতে, তাহলে কি কোশ্চেনের উত্তরটা ভালো হলো কি না? অবশ্যই ভালো হলো। যে আমি নিরক্ষীয় অঞ্চলটা দেখিয়ে দিলাম কোথায় রয়েছে। আরও যদি ভালো করতে চাও, পৃথিবীর ম্যাপ এঁকে নিরক্ষীয় অঞ্চলের যে মহাদেশ দেশগুলো রয়েছে সেটা চিহ্নিত করলে আরও ভালো। দরকার নেই, এখানে যেহেতু চিত্র আঁকতে বলেনি, সেই কারণে শুধু গ্লোব বা একটা সার্কেলের মতো চিত্র অঙ্কন করে পৃথিবী এঁকে সেক্ষেত্রে অক্ষাংশগত যে বিস্তার সেটা চিহ্নিত করে শেড করে একটু দেবে, তাহলেই এক্সামিনার খুশি হয়ে যাবে। আর তোমারও একটা কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে, না আমি সুন্দর করে পরীক্ষা উপস্থাপন করে এসেছি, আমি বৈশিষ্ট্য 5টির জায়গায় 7টি লিখেছি এবং একটি চিত্র অঙ্কন করে এসেছি, তাহলে দেখবে ফুল মার্কস এক্সামিনার তোমাকে দিয়ে দেবে। আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটা 5 মার্কসের ক্ষেত্রে 5 মার্কস নিয়ে আসা। তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে দুটো কোশ্চেনে 10 নম্বর, এই দুটো কোশ্চেন লিখতে লাগবে, 4টা কোশ্চেন থাকবে, আমি 12টা কোশ্চেনের সাজেশনে দিয়েছি। ঠিক আছে, এবার লাস্ট যে কোশ্চেনটা থাকবে, 4টা কোশ্চেনের যে লাস্ট কোশ্চেনটা, সেই কোশ্চেনটি সাধারণত বাড়িমণ্ডল চ্যাপ্টার থেকে এসে থাকে। গতবার এসেছিল যে জোয়ার ভাটার সৃষ্টির কারণ। এই কোশ্চেনটি 100% কমন এসেছে,
জিওর গ্রুপের সাজেশন থেকে আমি বলেছিলাম এই কোশ্চেনটি আসবেই, এসেছে। এবার এই বাড়িমণ্ডল থেকে যে কোশ্চেনটি আসবে সেই কোশ্চেনটি হলো সমুদ্র স্রোত উৎপত্তির বা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আমি আরও দুটো কোশ্চেন বলেছি যে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব বা গুরুত্বগুলি আলোচনা করো। আরেকটি কোশ্চেন চিত্রসহ ভরা কোটাল ও মরা কোটালের উৎপত্তি ব্যাখ্যা করো। তাহলে বাড়িমণ্ডল থেকে 3টি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, সমুদ্র স্রোত উৎপত্তির বা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। চিত্রসহ ভরা কোটাল ও মরা কোটালের উৎপত্তি ব্যাখ্যা করো। এই হচ্ছে 12টি কোশ্চেন। হচ্ছে বিভাগ উমর প্রাকৃতিক ভূগোল থেকে 2টি কোশ্চেন লিখতে হবে। এই 12টি কোশ্চেন থেকে 4টি কোশ্চেন পরীক্ষায় থাকবে। আমার সাজেশন থেকে 4টি কোশ্চেনেই কমন পেয়ে যাবে আশা করি। এরপরে অর্থনৈতিক কোশ্চেন 2টি লিখতে হবে। এক মিনিট। আঞ্চলিক ভূগোল বা অর্থনৈতিক ভূগোল থেকে যে কোশ্চেনগুলো এবারের মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করছি। অর্থনৈতিক ভূগোল থেকে প্রথম যে কোশ্চেনটি এবারের মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনটি হলো ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই কোশ্চেনটি আমার কাছে খুবই ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। এই কোশ্চেনটি লাস্ট মিনিট সাজেশনে আমি রেখেছি, 100% কমন বলে আমার মনে হচ্ছে এবং ইম্পর্টেন্ট সাজেশনেও আমি রেখেছি। ভারতের পশ্চিম হিমালয় ভূপ্রকৃতির বিবরণ অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে কিভাবে উত্তরগুলো লিখলে একটু ভালো নম্বর পাওয়া যায়, ফুল মার্কস পাওয়া যায়, সে সম্পর্কে একটু আলোচনা করছি। যেমন ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। এখানে কোনো বলেনি যে চিত্র দিতে হবে, তাহলে এখানেও প্রাকৃতিক ভূগোলের মতোই তোমরা একটু ভূমিকা লিখবে এবং উপসংহার লিখবে। পশ্চিম হিমালয়ের যে ভূপ্রাকৃতিক বিভাগগুলো রয়েছে, প্রধান যে 3টি বিভাগ সেটার ব্যাখ্যা করতে হবে, সাব বিভাগগুলোর ব্যাখ্যা করতে হবে এবং বৈশিষ্ট্য লিখতে হবে। বৈশিষ্ট্য সাব পয়েন্ট করে তোমরা ব্যাখ্যা করবে এবং মাঝখানে চিত্র অঙ্কন করবে। কিসের চিত্র? পশ্চিম হিমালয়ের। পশ্চিম হিমালয়ের পুরো চিত্রটা এঁকে প্রধান যে 3টি শ্রেণীবিন্যাস রয়েছে সেই ভাগগুলো ভাগ করে দেবে। যদি পারো একটু প্রত্যেকটা ভাগের প্রধান পর্বত এবং পর্বত শৃঙ্গ ছেড়ে দাও, পর্বত একটি করে চিহ্নিত করে যদি দিতে পারো তাহলে খুব ভালো হয়। পুরো ভারতের ম্যাপ এখানে আঁকতে হবে না, শুধু ভারতের উত্তরের ভারতের মাথাটা অঙ্কন করে জম্মু কাশ্মীর যে অংশটা রয়েছে লাদাখ, হিমাচল প্রদেশ, অর্থাৎ উত্তরের যে অংশটা একে যতটুক জায়গায় রয়েছে পশ্চিম হিমালয় সেটা চিহ্নিত করে দিলেই হবে।
বোঝা গেল যে 5 মার্কসের অর্থনৈতিক ভূগোলের কিভাবে উত্তর লিখতে হবে, কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে, সেটা প্রাকৃতিক ভূগোলেও বলেছি, অর্থনৈতিক ভূগোলেও আমি বলে দিলাম। তোমরা সেটাকে কাজে লাগাও, তাহলে দেখবে মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের নম্বরের বন্যা বয়ে যাবে, বন্যা। 100-এ 100, 100-এ 100 ফুল মার্কস পেয়ে যাবে। নেক্সট, অর্থনৈতিক ভূগোলের কোশ্চেন নাম্বার 2, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য। এখানে পার্থক্য তোমরা যেভাবে লিখো সেইভাবে লিখবে, কিন্তু পার্থক্য লেখার শেষে, পার্থক্য যেভাবে লিখো মানে আমি একটা উল্লেখ করি টেকনিক, ভিত্তি বা বিষয় কিন্তু মাস্ট উল্লেখ করতে হবে। অনেকে নাম্বার 1, নাম্বার 2 দিয়ে, আরও কিছু ছাত্রছাত্রী আছে পুরনো যে প্রাচীন পদ্ধতিতে প্রথমে উত্তর ভারতের নদ নদী লিখলো, তারপরে দক্ষিণ ভারতের নদ নদী, মানে সমান্তরালভাবে পাশাপাশি না লিখে ধাপে ধাপে লিখে থাকে। এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করবে না, একদম মার্জিন দিয়ে ভাগ করে বিষয় উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী এভাবে লিখবে। আর শেষে অবশ্যই চিত্র আঁকাটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি, যে ভারতের উত্তর ভারতের ম্যাপ এঁকে 3টি নদী, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু। দক্ষিণ ভারতের ম্যাপ এঁকে কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, এদিকে রয়েছে নর্মদা, তাপ্তি। কৃষ্ণা, গোদাবরী, কাবেরী এঁকে দিলেই হবে। উত্তর ভারত দক্ষিণ ভারতের যে নদ নদী ম্যাপ পয়েন্টিংয়ের মতো একটা ছবি এঁকে বা চিত্র এঁকে আমি চিহ্নিত করে দিলাম এবং পার্থক্যগুলো আমি লিখলাম, সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস আশা করা যেতেই পারে, ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। তাহলে পার্থক্য কিভাবে লিখতে হবে, শুধু এটা 5 মার্কসের পার্থক্যের ক্ষেত্রে নয়, 3 মার্কসের পার্থক্যের ক্ষেত্রে বিষয় বা ব্যক্তি অবশ্যই উল্লেখ করবে এবং পার্থক্যের চিত্র দিতে পারলে ভালো, না দিলেও কোনো অসুবিধা নেই, নম্বর পেয়ে যাবে ফুল মার্কস। এরপরে কোশ্চেন নাম্বার 3, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির তুলনামূলক আলোচনা। আবার পার্থক্য, কিসের পার্থক্য? উপকূলীয় সমভূমি। ভারতের যে পূর্ব এবং পশ্চিম উপকূলে যে সমভূমি রয়েছে তার তুলনামূলক আলোচনা, মানে পার্থক্য। এখানে পার্থক্যগুলো যেভাবে বলেছে উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী, সেভাবেই পার্থক্যগুলো লিখবে। শেষে দক্ষিণ ভারতের ম্যাপটা একে পূর্ব এবং পশ্চিম উপকূলটা চিহ্নিত করে দেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ভারতের যে কোনো 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ অনেক রয়েছে, ম্যানগ্রোভ অরণ্য, চিরহরিৎ, পর্ণমোচী, মরু উদ্ভিদ। তাহলে এই কোশ্চেনের উত্তরে 2টো স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল তোমরা ব্যাখ্যা করবে। ব্যাখ্যার পয়েন্টগুলো এরকম হবে। সংজ্ঞা, মনে করো ম্যানগ্রোভ উদ্ভিদ লিখলাম, সংজ্ঞা ম্যানগ্রোভ কাকে বলে, অবস্থান, বৈশিষ্ট্য, 3টে বৈশিষ্ট্য উল্লেখ করে দিলে, গুরুত্ব বা বৃক্ষসমূহ বলে একটা পয়েন্ট করতে পারো এবং শেষে ভারতের ম্যাপ এঁকে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলটাকে চিহ্নিত করে দিলে। এরপর চলে যাও যে কোনো একটা কৃষিজ ফসল। কোশ্চেন নাম্বার 5, এবারের মাধ্যমিক পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা হবে। এখানে ছাত্রছাত্রীদের কাছে একটু বলার আছে আমার, যে ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। এখানে কোশ্চেনটা যদি এরকম আসে যে ভারতের ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, সেক্ষেত্রে প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটোই উল্লেখ করতে হয়। কিন্তু সাধারণত আমি দেখেছি বিগত বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষায় এসেছে যে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলির বিবরণ দাও, শুধু প্রাকৃতিক পরিবেশই এসেছে, তাহলে তোমাদের অর্থনৈতিক পরিবেশ উল্লেখ করার প্রয়োজন নেই। কিন্তু আমি মনে করি প্রাকৃতিক পরিবেশ লেখার শেষে অর্থনৈতিকের কিছু পয়েন্ট ব্যাখ্যা করবে না, শুধু পয়েন্টগুলো উল্লেখ করে আসবে, সঙ্গে ভারতের ম্যাপ এঁকে
যে ইক্ষু চাষের কোথায় অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটাকে একটু চিহ্নিত করে দেবে, তাহলেই কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে যে কোনো ফসলের ক্ষেত্রে উত্তরটা কিভাবে লিখবে? ধরো ইক্ষু চাষ পরীক্ষা এলো, ভূমিকা লিখবে, শুরু করলে প্রাকৃতিক পয়েন্টগুলো দিয়ে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 5, 5টা পয়েন্ট ব্যাখ্যা করলে, তারপরে অর্থনৈতিক পয়েন্টগুলো পয়েন্ট করলে, ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এবার ভারতের ম্যাপ এঁকে চিহ্নিত করে দিলে ওই অঞ্চলটা। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ভারতের কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলির বিবরণ দাও। 7, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলির বিবরণ দাও। 8, ভারতের কফি বা ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলির বিবরণ দাও। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যে কোনো একটা অনুকূল প্রাকৃতিক পরিবেশ কৃষিজ ফসলের পরীক্ষা আসবেই। প্রত্যেকটা কৃষিজ ফসলের ক্ষেত্রে কমন কিছু পয়েন্ট রয়েছে, ব্যাখ্যাটা শুধু আলাদা। সেই কমন পয়েন্টগুলো তোমরা মাথায় রাখবে, ব্যাখ্যাগুলো একটু কোন ফসলটা আসে তার উপর নির্ভর করে সেটা ব্যাখ্যা করো। ধান চাষের ক্ষেত্রে উষ্ণতা তো কফি চাষের ক্ষেত্রে উষ্ণতার সঙ্গে এক হবে না, সেটা শুধু একটু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। দেখো, এখানে শিল্পের থেকে একটি কোশ্চেন আসবেই, আসার সম্ভাবনা রয়েছে। আমার মনে হচ্ছে পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন এবার খুবই ইম্পর্টেন্ট। পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে উত্তরটি এভাবে হবে। ভূমিকা লিখবে, প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ, এখানে দুটোই উল্লেখ করতে হবে শিল্পের ক্ষেত্রে। যেহেতু বিভিন্ন কৃষিজ ফসলের ক্ষেত্রে প্রাকৃতিক পয়েন্টগুলো আলোচনা করলেই হয়ে যায়, কিন্তু শিল্পের ক্ষেত্রে প্রাকৃতিক, অর্থনৈতিক কারণ দুটোই উল্লেখ করতে হবে। প্রাকৃতিকের 3টে পয়েন্ট, অর্থনৈতিকের 3টে পয়েন্ট, 6টা পয়েন্ট, একটা চিত্র। ভারতের ম্যাপ এঁকে লৌহ ইস্পাত শিল্পগুলি কোথায় রয়েছে, কেন্দ্রীভবন যেখানে ঘটেছে পূর্ব মধ্য ভারতের, সেই জায়গাগুলো একটু চিহ্নিত করে পরীক্ষার খাতায় উপস্থাপন করে আসতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। নেক্সট 10 নাম্বার কোশ্চেন, 11, কোশ্চেন নাম্বার 11, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ। তাহলে শিল্পের ক্ষেত্রে 3টি শিল্প খুবই ইম্পর্টেন্ট: লৌহ ইস্পাত শিল্প, পেট্রোরসায়ন শিল্প, কার্পাস বয়ন শিল্প। প্রত্যেকটা শিল্প গড়ে ওঠার পেছনে যে পয়েন্টগুলো আজ রয়েছে, প্রাকৃতিক, অর্থনৈতিক, প্রাকৃতিকের 3টে, অর্থনৈতিকের 3টে, 6টি, একটা চিত্র এঁকে পরীক্ষায় উপস্থাপন করে আসবে, ফুল মার্কস পেয়ে যাবে। লাস্ট সেট অর্থাৎ 12 নম্বর কোশ্চেন অর্থনৈতিক ভূগোলের, ভারতের অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। ভারতের অসম জনবন্টনের কারণ অর্থাৎ ভারতের জনসংখ্যার তারতম্যের কারণ খুবই ইম্পর্টেন্ট এবারের মাধ্যমিক পরীক্ষায়। এখানে প্রাকৃতিক কারণ রয়েছে, অর্থনৈতিক কারণ রয়েছে, সামাজিক কারণ রয়েছে, ঐতিহাসিক কারণ রয়েছে, রাজনৈতিক কারণ রয়েছে, অনেক কারণ। প্রাকৃতিক, অর্থনৈতিক মিলে মোটামুটি 60টা পয়েন্ট তোমরা ব্যাখ্যা করবে। প্রাকৃতিকের 3টে, অর্থনৈতিকের 4টে, 7টা। অর্থনৈতিকের ক্ষেত্রে সামাজিক কারণ রয়েছে, ঐতিহাসিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ মিলে, সবগুলো মিলে 4টে, এদিকে 3টে, 60টি পয়েন্ট। পয়েন্টগুলো ব্যাখ্যা করার পর শেষে ভারতের ম্যাপ এঁকে কী করবে, যে প্রধান
অর্থাৎ সবচেয়ে বেশি জনবহুল বা জনঘনত্বযুক্ত রাজ্য বা অঞ্চলটা চিহ্নিত করবে, আর সব থেকে কম জনবহুল বা জনঘনত্বযুক্ত অঞ্চল বা রাজ্য চিহ্নিত করে দিয়ে আসবে। বোঝা গেল? ভারতের অসম জনবন্টনের তারতম্যের কারণ। কোশ্চেনটি এবারের মাধ্যমিক পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। কীভাবে লিখবে, কী চিত্র অঙ্কন করবে, সেটা আমি বলে দিলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে 13 নম্বর কোশ্চেন 13, ভারতের পরিবহনের গুরুত্ব আলোচনা করো। এখানেও রয়েছে পরিবহনের অনেকগুলো পয়েন্ট রয়েছে, অর্থনৈতিক এবং প্রাকৃতিক, অর্থনৈতিক প্রাকৃতিক মিলে এখানে 7টা পয়েন্ট ব্যাখ্যা করবে এবং ভারতের ম্যাপ অঙ্কন করে প্রধান যে পরিবহন, উত্তর দক্ষিণ করিডর, সোনালী চতুর্ভুজ, এই দুটোর একটা, যে কোনো একটা, উত্তর দক্ষিণ করিডর বা পূর্ব পশ্চিম করিডর বা সোনালী চতুর্ভুজ, প্রধান যে জাতীয় সড়ক ম্যাপে চিহ্নিত করে দেবে। লাস্ট অর্থনৈতিক ভূগোলের সাজেশনের লাস্ট কোশ্চেন, ভারতের শহর ও নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ভারতের শহর ও নগর গড়ে ওঠার কারণ, এই কোশ্চেনটি রেডি রাখবে। এটা 100% ইম্পর্টেন্ট নয়, কিন্তু আসতেও পারে, সাজেশনে রাখা রয়েছে যেহেতু রেডি রাখবে। শহর নগর গড়ে ওঠার ক্ষেত্রে প্রাকৃতিক অর্থনৈতিক পয়েন্ট রয়েছে, সেক্ষেত্রে প্রাকৃতিক থেকে অর্থনৈতিক থেকে 3টে আর 4টে 7টে পয়েন্ট ব্যাখ্যা করবে এবং ভারতের ম্যাপ এঁকে প্রধান শহর, অতি মহানগর বা শহর, যে কোনো 3টে বা 4টে ম্যাপ পয়েন্টিংয়ের মতো চিহ্নিত করে দিয়ে আসবে, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে আজকে আমি আলোচনা করলাম যে মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের 5 মার্কসের সাজেশন, প্রাকৃতিক অর্থনৈতিক মিলে মোটামুটি 12-12-24 প্লাস 2টো এক্সট্রা এখানে দিয়েছি, 26টি কোশ্চেন দেওয়া রয়েছে। খুবই সায়েন্টিফিক এবং রিসার্চ করে টেকনিক্যালি সাজেশনটি তৈরি করা হয়েছে। এই সাজেশন খুবই ইম্পর্টেন্ট সাজেশন। এই সাজেশনটিকে তোমরা ফলো করো। সাজেশনের কোশ্চেনগুলোকে তোমরা লিখে রেখেছ, সেই কোশ্চেনগুলোকে কিভাবে ব্যাখ্যা করতে হবে, পয়েন্ট ভিত্তিক উত্তর লিখতে হবে, কী চিত্র অঙ্কন করতে হবে, কখন কোথায় অঙ্কন করতে হবে, সেটা আমি বলে দিয়েছি। খাতাটা কিভাবে সাজাবে, চারদিকে বাউন্ডারি দেবে, মাঝখানে উত্তরগুলো লিখবে 2টো কালির পেন দিয়ে, চিত্রগুলো পেন্সিল দিয়ে অঙ্কন করবে, চিত্র অঙ্কন করার পর চারিদিকে বাউন্ডারি দেবে। এভাবেই যদি, আর কাটাকাটি বানান ভুল কোনো কিছুই করবে না, নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে খাতা হবে, তাহলে দেখবে মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে 5 মার্কসের প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে 5 মার্কস করে 20 মার্কসের মধ্যে 20 মার্কসই পেয়ে যাবে। এভাবেই এর পরের দিন, পরের কোনো ক্লাসে আমি 3 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। 3 মার্কসের কোশ্চেনের সাজেশন দেব, সেই সাজেশনগুলিকে তোমরা ফলো করবে, কোশ্চেনগুলোকে লিখে নেবে, মাধ্যমিক পরীক্ষার পর কোশ্চেনগুলো মেলাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই ফেসবুক লাইভ প্রোগ্রাম শেষ করছি।